আপনাদের এই ধর্মরাষ্ট্রে কি মুসলিমরা সুরক্ষিত থাকবে? না না, আমি বলছি তো, মুসলিমরা কি হিন্দু নয়? এটা হচ্ছে পূজা পদ্ধতি, তাদের উপাসনা পদ্ধতি এটা। এই দেশে এখন যারা মুসলিমরা আছেন, তাদের পূর্বপুরুষরা কোনো না কোনো সময় তো এই হিন্দুই ছিলেন। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রটা রয়েছে বাংলাদেশ, আমরা সেখানে দেখতে পাই হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চলছে, এবং শেখ হাসিনা পলায়ন করে ভারতে এসেছেন, এবং চিন্ময় মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সাধু সন্তদের উপর মামলা হচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং ফেসবুকে আপনি কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে সচরাচর কিন্তু প্রতিবাদ করেন। না, বাংলাদেশের অবস্থা তো ভয়াবহ, সেখানে হিন্দুদের যে অবস্থাটা হচ্ছে। তবে আপনি যদি একটু মানে ইতিহাস ঘাটেন, তাহলে বিষয়টা আরো মানে এই ধরনের পরিস্থিতির জন্য তৎকালীন সময়দের আমাদের যে রাষ্ট্রনেতারা ছিলেন, তাদের ভূমিকা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। চট্টগ্রাম, সেখানে তো 95% হিন্দু ছিল, কি করে পাকিস্তানে গেল? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে। চট্টগ্রাম কোনোভাবেই যেতে পারে না। আজকে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে বিষয়গুলি উঠছে, এবং অনেকেই বলছেন যে বিষয়টা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া প্রয়োজন। আমিও মনে করি হ্যাঁ, যাওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন যে চট্টগ্রাম ভারতের দখল করা উচিত? আমরা ওইভাবে বলতে পারি না যে চট্টগ্রামটা দখল করে না, হ্যাঁ, এইভাবে তো বলা যায় না। কারণ এখন যে রাষ্ট্র ব্যবস্থা এবং ভারতীয় যে আমাদের যে সংস্কৃতি, ওইভাবে আমরা দখলের রাজনীতি আমরা করি না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যেভাবে রাষ্ট্রের কল্পনা করি, আমরা মনে করি যে সেখানে ভারতীয়ত্বের জাগরণ, সমগ্র উপমহাদেশে এক অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের যেখানে যেখানে ভারতীয় সংস্কৃতির বিপর্যয় ঘটেছে, সেই অংশ পৃথক হয়ে গেছে। আমাদের চেষ্টাটা শাসন ক্ষমতা দখল নয়, ভারতীয়ত্বের জাগরণ, ভারতীয় সংস্কৃতির জাগরণ, ভারতীয় যে বিচারধারা, সেই বিচারধারার জাগরণ সেখানে প্রয়োজন। তাহলে সেই অঞ্চলেও শান্তি আসবে। আমরা কোনো সরকারকে মানে ক্ষমতায় থাকলো বা ভারতীয় সরকারের নিয়ন্ত্রণে এই সমস্ত জায়গায় আসবে, ওইভাবে আমরা চিন্তাটা কিন্তু করি না। অখণ্ড ভারতের চিন্তাটা ওইভাবে হয় না। কিন্তু এটা স্বাভাবিকভাবে একটা বিষয় আসে যে চট্টগ্রাম কারা, কি উদ্দেশ্যে, এগুলি নিয়ে এখন গবেষণার প্রয়োজন রয়েছে। কারণ 95%-এর বেশি ছিলেন সেখানে হিন্দু বৌদ্ধরা। তো এই অংশ পাকিস্তানে গেল কি করে দেশভাগের সময়? এটা তো স্বাভাবিক প্রশ্ন। আজকে যদি চট্টগ্রাম ভারতের সঙ্গে থাকতো, এই রাজ্যেরও অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আজকে আমাদের এই রাজ্যে যে আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি আমাদের পড়তে হতো না। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বড় ভূমিকা নিতে পারতাম। এটা কেন হলো না? একটু এই বিষয়টা খতিয়ে দেখার প্রয়োজন আছে। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে দাবিগুলি উঠছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, ওই এলাকার মানুষ শুধু বাংলাদেশে কেন, পাকিস্তানেও আপনি দেখুন, পশ্চিম পাকিস্তানে তো বিভিন্ন জায়গায়, বালুচিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম পাকিস্তান এখন। এটা স্বাভাবিক, এটা বিভিন্ন পর্যায়ে হবে বিভিন্ন জায়গায়। কারণ ভোগবাদী যে দর্শন, এই দর্শনে প্রভাবিত হয়ে যে সমস্ত সরকার পরিচালিত হচ্ছে, সেখানে এই সমস্ত অশান্তির বাতাবরণ তৈরি হবে, এবং অশান্তি সৃষ্টি করাটাই তাদের একটা কাজ। কিন্তু এই জায়গায় একটা চিত্র এবার আমরা যেটা দেখতে পেলাম, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় হিন্দু কমিউনিটির লোকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এবং বাংলাদেশে সংগঠিত হচ্ছে হিন্দুরা। এটাকে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না, এটা তো জাগরণ হয়েছে বলা যায়। হ্যাঁ, জাগরণ হয়েছে। এই যে জাগরণ, সেটা আরো আগেই হওয়া প্রয়োজন ছিল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে এই জাগরণটা অনেক বিলম্বিত বলা যেতে পারে, কিন্তু যাই হোক, এই অংশের মানুষের মধ্যে জাগরণ হয়েছে, এবং সনাতনী যে ভাবধারা, সেই ভাবধারায় উদ্ভূত হয়ে মানুষ এখন রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং তাকে স্বাভাবিকভাবে সমর্থন জানাতেই হয় যে এই যে মানে তাদের রক্ষা। পলায়ন কোনো রাস্তা নয়, পলায়নটা কোনো পথ হতে পারে না। এই বিষয়টা আরো আগেই আসা উচিত ছিল, হয়তো সেটা কোনো কারণে আসেনি। কিন্তু এখন
তাদের মধ্যে তাদের সাধুবাদ জানাতেই হয়, মানবিক সমর্থন তাদের প্রতি জানাতেই হয়। এখানে জানেন বিভিন্ন সংগঠনও তৈরি হয়েছে তাদের সমর্থনের জন্য এই রাজ্যে। আমিও বেশ কয়েকটার সঙ্গে যুক্ত আছি তাদের মানে সমর্থন যোগানোর জন্য। আমাদের তরফ থেকেও বিভিন্নভাবে আন্তর্জাতিক ক্ষেত্র বিষয়গুলি নিয়ে লেখালেখি হচ্ছে। তো এগুলি মানুষের মধ্যে একটা জনজাগরণ তৈরি করার প্রয়োজন আছে সারা বিশ্বে, এবং তা হচ্ছে। বাংলাদেশের যারা নির্যাতিত মানুষ, সনাতনী যারা মানুষ, তাদের রক্ষার জন্য আমাদের তো অবশ্যই সক্রিয় ভূমিকা নিতে হবে। সক্রিয় ভূমিকাটা বলতে আমি বুঝাচ্ছি যে মানে আমরা তো আর ওই ধরনের কিছু করতে পারি না। আমাদের নিজস্ব আদর্শ রয়েছে, আমাদের নিজস্ব আদর্শের মধ্যে থেকেই আমরা এগুলি করব। প্রতিরোধ তো অবশ্যই গড়ে তুলতে হবে। যারা বলছেন যে প্রতিরোধ গড়ে তোলার বিরুদ্ধে, তারাও এটাও ঠিক না। প্রতিরোধ যারা গড়ে তুলবেন না তাদের তো বিপর্যয় আসবে তাদের জন্য। প্রতিরোধ গড়ে তুলতে হবে। হ্যাঁ, প্রতিরোধ গড়ে না তুললে আমাদের এই দেশের মধ্যেও এই ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। অনেকে এই সমস্ত বিষয়ে উৎসাহ দিচ্ছে। তো এই বিষয়গুলিতে তো মানে যারা আমি বলবো যারা এতে প্রভাবিত হচ্ছেন বা ভারতীয় সংস্কৃতির কথা বলে যারা মানে এই সনাতনীদের পিছিয়ে রাখার চেষ্টা করছে, এটা হচ্ছে সদ্গুণ বিকৃতি। স্বধর্ম রক্ষার জন্য নিশ্চয়ই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো আপনি যদি রুখে না দাঁড়ান তাহলে আপনার সঙ্গে তো কেউ আসবে না। এবং একটা যে চেষ্টা হচ্ছে, বিভাজনের রাজনীতির চেষ্টা চলছে এখানে, আমাদের দেশেও চলছে। এই সমাজের মধ্যে সনাতনীদের মধ্যে বিভাজনের চেষ্টা, জাত পাত এগুলি দিয়ে। এগুলি কারা করেছিল? ব্রিটিশরা করেছিল। ভারতীয় সমাজ ব্যবস্থা এগুলির চেষ্টাটা তারা করেছিল। কিন্তু মানে এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন, বা সমাজ রুখে দাঁড়াচ্ছে। এবং সারা বিশ্বেই এখন সনাতন নিয়ে চর্চা হচ্ছে, এবং সনাতনী ভাবধারায় সনাতনী জীবনশৈলী এ নিয়ে চর্চা হচ্ছে, এবং ব্যবহারিক জীবনে মানুষ এগুলি প্রয়োগ করছেন, এবং পরিবর্তনটা উপলব্ধি করছেন মানুষ। আচ্ছা, এই জায়গায় আমি এই মুহূর্তে ভারতের একটা জোর দাবি উঠছে যে ওয়াকুফ বোর্ডের মতোই হিন্দুদের একটা সনাতনী বোর্ড গঠন হোক। আমাদের রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। আপনি কি মনে করেন যে হিন্দুদের একটা সনাতন বোর্ড গঠন করা কি ভারতবর্ষে জরুরি? আমার মনে হয় এই যে দাবিটা এসছে, এই দাবিটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকার নিশ্চয়ই বিচার বিবেচনা করবেন, যারা প্রশাসনে আছেন তারা বিষয়গুলি ব্যক্তিগতভাবে আমি তো মনে করি এটা প্রাসঙ্গিক, যথেষ্ট প্রাসঙ্গিক। সনাতনী বোর্ড গঠন করাটা যথেষ্ট প্রাসঙ্গিক। যারা ধর্ম সংস্কৃতি রক্ষার চেষ্টা করছেন, এবং আমাদের মধ্যে একটা এরকম আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে অনেকেই আমাদের এই ধর্মাচরণের পদ্ধতি বিষয়গুলি, যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত, যেটা আমাদের জীবনশৈলীর সঙ্গে যুক্ত, সেগুলি ভুলতে বসেছেন। যারা ভুলে যাচ্ছেন আমাদের ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি যেটা, সেখানেই তো সংকট তৈরি হচ্ছে। এই যে সংকটটা তৈরি হচ্ছে সেটা রুখবে কে? সেই জন্য মঠ মিশন তারা যারা এর সঙ্গে যুক্ত, আমাদের দেশের সাধু সন্ন্যাসীরা, তারা চাইছেন, এবং যথেষ্ট বাস্তবসম্মত সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা এর যা মানে আমরা এর গুরুত্ব যতটা উপলব্ধি করছি, দূরদৃষ্টিতে বিষয়টা দেখা দরকার, আগামী দিনের জন্য বিষয়গুলি দেখা দরকার। কিন্তু সাধু সন্তরা সনাতনীর লোকজনরা এ দাবি তুললেও বিরোধী যারা আছে ভারতবর্ষে, কংগ্রেস সিপিএম থেকে শুরু করে যতগুলা দল, এরা বলছে তো এগুলো হিন্দু রাষ্ট্রের প্রতীক চিহ্ন। ভারত আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে। কি বলবেন সেই বিষয়ে? সংখ্যালঘুদের জন্য যদি থাকতে পারে সেখানে সমস্যা নেই, তাই না? এখন তো মানে কংগ্রেসের কথা বলছেন বা সিপিএম এর কথা বলছেন। সিপিএম তো বরাবরই এই দেশের স্বার্থে নয়। তারা এক সময় সোভিয়েতের পক্ষে ছিলেন, এখন চীনের। তাদের বিষয়ে বাদ দিলেও যে কংগ্রেস মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে চলছিল, মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে হত্যা করেছিলেন, কিন্তু ওনার দর্শনকে হত্যা করেছেন, ওনার চিন্তা চেতনাকে হত্যা করেছেন এই কংগ্রেস। আপনি জিজ্ঞাসা করে দেখবেন মহাত্মা গান্ধীর দর্শনটা কি। অধিকাংশ কংগ্রেস নেতারা এই সমস্ত বিষয় বলতে পারবে না, বা তাদের পড়াশোনাও নেই। গান্ধীজির আদর্শকে হত্যা করেছেন। গান্ধীজি চেয়েছিলেন রামরাজ্য প্রতিষ্ঠা করার কথা। তো কংগ্রেস কি সেই পথে হাঁটছে নাকি? কংগ্রেসের বর্তমান নেতৃত্ব কি বলছে? আমরা চাই ধর্মরাষ্ট্রের প্রতিষ্ঠা হোক। ধর্মরাষ্ট্র, ধর্ম বলতে এখানে
এই ধর্মটা মানে হচ্ছে পূজা পদ্ধতিগত বিষয় নয়, পূজা পদ্ধতি যা খুশি হতে পারে। আপনাদের এই ধর্মরাষ্ট্রে কি মুসলিমরা সুরক্ষিত থাকবে? না না, আমি বলছি তো, মুসলিমরা কি হিন্দু নয়? এটা হচ্ছে পূজা পদ্ধতি, তাদের উপাসনা পদ্ধতি এটা। যেমন আমি শৈব, শিবের উপাসনা করি, এটা আমার পূজা পদ্ধতি। যে শাক্ত, সে শক্তির উপাসনা করে, সেটা তার পূজা পদ্ধতি। সম্প্রদায়, মুসলিমের একটা সম্প্রদায়, সৃষ্টিকর্তা আছে তার। এই দেশে এখন যারা মুসলিমরা আছেন, তাদের পূর্বপুরুষরা কোনো না কোনো সময় তো এই হিন্দুই ছিলেন। তারা পূজা পদ্ধতিটা পরিবর্তন করেছেন। যাদের ভারতীয় বলতে লজ্জা হয়, তাদের বিষয়টা আলাদা। ইন্দোনেশিয়াতে দেখুন, তারা তাদের সংস্কৃতি বজায় রেখেছে, মুসলিম সমাজ। আমরা ধর্ম বলতে এটাই বুঝি যা অধর্মের বিরুদ্ধে। ধর্মরাষ্ট্রে কোনো অনৈতিক কাজ হবে না, ধর্মরাজ্যে কোনো ধরনের কেলেঙ্কারি হবে না, অর্থ তছরূপ হবে না। আমরা সেইভাবে ভাবি। ধর্মটা হচ্ছে তাই, যা অধর্মের বিরুদ্ধে। যারা ধর্মের বিরুদ্ধে বলছেন, যে সমস্ত রাজনৈতিক দল ধর্ম থেকে, রাজনীতি থেকে ধর্ম আলাদা থাকবে, তারাও অনৈতিকতার পথটাই বেছে নিচ্ছেন। এবং দেখেছেন, তারা যখন যখন ক্ষমতায় ছিল, এই রাজ্যেও অধর্মের প্রতিষ্ঠা করেছেন তারা। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নই। এবং ধর্ম এবং সম্প্রদায় দুটো পৃথক বিষয়। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং আমরা ধর্মের পক্ষে। এই জন্যই আমরা বলি ধর্মরাজ্য। ধর্ম সর্বত্র থাকবে, ধর্মই আপনাদের সাংবাদিকতায়ও থাকবে, যেটাকে আপনারা বলেন এথিক্স। এটাই ধর্ম, নৈতিকতা, এটাই ধর্ম, মানব ধর্ম। এই সনাতন ধর্মের কেউ প্রতিষ্ঠাতা আছে নাকি? ফলে এটাই ধর্ম। বাকিগুলো বিষয়গুলি হচ্ছে সম্প্রদায়। আপনি যদি মানে ব্রিটিশের অনুকরণ করেন বা ইংরেজি ভাষার অনুকরণ, সেটা আলাদা। রিলিজিয়ন মানে ধর্ম না, সম্প্রদায়। রিলিজিয়ন শব্দটা কোথা থেকে এসছে? রিলিজিয়ন শব্দটা তো শব্দের সঙ্গে ধর্মের কোনো সমন্বয় হতে পারে না, এবং ধর্মের ইংরেজিতে কোনো সমার্থক শব্দ নেই। যাই হোক, এই সমস্ত সমস্যা তৈরি করেছেন ব্রিটিশরাই, ধর্ম সম্প্রদায় এই সমস্ত বিষয় নিয়ে। এবং এই ব্রিটিশদের যে ডিএনএ এখন অনেকের মধ্যে আছে, বিরোধী দলে যারা আছে তাদের অনেকের মধ্যে এই ডিএনএটাই আছে। এবং তাই স্পষ্ট হচ্ছে বিভিন্ন সময়, তারাই সংসদে দাঁড়িয়ে বলেন ব্রিটিশদের আসার আগে ভারত কখনো একটা রাষ্ট্র ছিল না, তারাই বলেন। কারণ ব্রিটিশদের শিক্ষায় শিক্ষিত, তো ব্রিটিশদের ডিএনএ আছে ওদের মধ্যে। এবং তারাই এই জাতপাত নিয়ে রাজনীতিটা করতে চান। তারাই বলছেন জাতিগত ভিত্তিতে লোক গণনার কথা, সাম্প্রদায়িক ভাবে লোক গণনার কথা তারাই বলছেন। এটা তো তাদের যে উদ্দেশ্য স্পষ্ট। এবং এই যে অনুপ্রবেশ বিভিন্নভাবে দালাল মারফত ত্রিপুরাতে হচ্ছে এবং আটক হচ্ছে, যে সফলতাও আছে, আমাদের প্রশাসনের সফলতাও আছে। আমার যে মূল প্রশ্ন হচ্ছে যে এই যে ত্রিপুরা থেকে করিডোর করে ভারতে অনুপ্রবেশ, এত বাংলাদেশি ভারতে কেন প্রবেশ করতে চাইছে? তাদের ইন্টারেস্টটা কি? এবং তাদের কি কোনো গোপন পরিকল্পনা আছে? আপনি কি বলবেন? সেটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো আছেই, বেশ কয়েকটা কারণ আছে। আর্থিক একটা তো কারণ আছেই। যেখানে তারা আছেন সেখানে তাদের অন্যের সংস্থান হওয়াটা কঠিন। দ্বিতীয় হচ্ছে, তাদের একটা উদ্দেশ্য রয়েছে যে সংখ্যা বিস্তার। সংখ্যা বিস্তার করে বিভিন্ন এলাকায় তারা গোপনে অনুপ্রবেশ করবে এবং সেই অঞ্চল দখল করবে, এই অঞ্চলের মানুষকে প্রভাবিত করার চেষ্টা। আপনার কথায় কি বাংলাদেশিরা ভারত দখল করতে চাইছে? না, বাংলাদেশিরা বলতে কি, এটা যে যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে, যে কমিউনিটির বিরুদ্ধে, তাদের তো এই অপচেষ্টাটা আছেই। বিভিন্ন ধরনের স্লোগান উঠছে বিভিন্ন সময়, এই অপচেষ্টাটা তো আছেই। এবং এই ধরনের অপচেষ্টা ঢুকতে গিয়ে যা যা করার তা করা হচ্ছে। কখনো এটাকে হাইড আউট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে, কখনো পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে। বিশ্বজুড়ে এই ধরনের একটা পরিকল্পনা তো আছে। কিন্তু এটা সফল হবে না, কারণ এখন সমাজ অনেকটা জাগ্রত, সমাজ ঐক্যবদ্ধ, এবং সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন সংগঠন রয়েছে যারা যথেষ্ট সক্রিয়। যাই হোক, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনার রাজনৈতিক জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। আমার সাথে ছিলেন নবেন্দু ভট্টাচার্য।